কখনো মনে হয় ইউনূস সাহেব এনসিপির সরকার, কখনো মনে হয় ইউনূস সাহেব জামাতের সরকার, আবার কখনো মনে হয় ইউনূস সাহেব বিএনপির সরকার। ইউনূস সাহেব ডক্টর হাবিবুর রহমান সাহেবের তত্ত্বাবধায়ক সরকারকে অনুসরণ করতে পারেনি, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের সরকারকে অনুসরণ করতে পারেনি ওনার। কিন্তু আমি যদি ইউনূস সাহেবের জায়গায় থাকতাম বা ওনার অ্যাডভাইজার হতাম, তাহলে বলতাম যে তারেক রহমান সাহেবকে গভীর কৃতজ্ঞতা জানাতাম যে আপনার অত্যন্ত চমৎকার প্রস্তাব দিয়েছেন, বেগম জিয়া অনুরোধ করেছে, কিন্তু আমি যেহেতু জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে এসেছি, আমি আবার দেশে যাই, দেশে তো আপনার দলের সবাই আছে আপনি ছাড়াই, ওনাদের সঙ্গে আলাপ করলাম, অন্যদের সঙ্গে কথা বলে হয়তো ইলেকশন ফেব্রুয়ারি বললেও ভালো হতো। কিন্তু এখন তো ওনার না ফেব্রুয়ারিতে ইলেকশন করা সঠিক হবে, না এপ্রিলে করলে আবার মানুষ বলবে যে জামাত সংস্কার কাজ এগিয়ে নিচ্ছে না। বিএনপি, জামাত, গণতন্ত্র মঞ্চ, তারপরে এই যে আফসারি ভাইরা, অন্যান্যরা সবাই মিলে একটা জাতীয় কনভেনশন করে বলুক যে আমরা মনে করি, কারণ এদের যে কোনো দলই তো সরকারে যাওয়ার যোগ্যতা রাখে ভোট পেলে, তো তাদের তো নিশ্চয়ই কাঠামো আছে, তাদের চিন্তাও আছে যে এই কয়টা সংস্কার আমরা মনে করি অক্টোবরের মধ্যে সম্ভব। কিন্তু তা না করে এখন কেউ বলে যে ঐক্যমত কমিশনে গিয়ে টিক চিহ্ন চলছে, আবার রাগের মাথায় তারেক জিয়া সাহেব আর ইউনূস সাহেবের বৈঠকের আগ পর্যন্ত তো বিএনপি বলে বসলো যে আমরাই ভোট ডিক্লেয়ার করে দেব। তো ওইটা দেখে আবার অনেকের আতঙ্ক হলো যে ভোটের দিন সকালবেলা না 11টায় আবার বলে দেয় যে আমরাই এমপি হয়ে গেলাম। এবং অতীতে তো এই বড় দলগুলো যে এরকম কাজ করেনি সেটা তো কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না। প্রত্যেকেরই তো ত্রুটি বিচ্যুতি রয়েছে। এবং আমি তো একটি কথা এই প্রসঙ্গে, আপনি ইউনূস সাহেবের নিরপেক্ষতা নিয়ে বলছেন, সেটার আলোকেই বলছি যে একটা তো ফ্যাক্ট, যারা বলে যে বাংলাদেশের রাজনীতিবিদরা কিচ্ছু বলেনি, করেনি, কোনো উন্নয়ন হয়নি 72 থেকে, দেশের কিচ্ছু হয়নি, আমি তাদের সঙ্গে একদম দ্বিমত। বাংলাদেশে যা কিছু অর্জন হয়েছে সেইখানে সব কয়টি রাজনৈতিক দলেরই, বিশেষ করে যারা ক্ষমতায় ছিল, তাদের দৃষ্টিভঙ্গি, তাদের ভীষণ, তাদের প্রজ্ঞা কাজে লেগেছে। অবকাঠামোগত উন্নয়নে সব সরকারেরই অবদান আছে, কারো কম কারো বেশি। কিন্তু যেটি আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা, বিশেষ করে যারা ক্ষমতাসীন দল ছিল গত 54 বছরে, বা ধরেন 91 সাল থেকে যদি একটি গণতান্ত্রিক ধারা বলেন, তাহলে হচ্ছে কেউই ক্ষমতা ছাড়ার কোনো প্রবণতা নিয়ে ক্ষমতায় যায়নি। যার ফলে কেউ সফটলি ক্ষমতায় থাকতে চেয়েছে, কেউ হার্ডলি, আর শেখ হাসিনা তো একেবারে গায়ের জোরে 2014 থেকে, যার কঠিন পরিণতি এই আমরা 5ই আগস্ট দেখেছি। এটা কোটা ইস্যু না হোক, 2 মাস পর হয়তো আকোটা ইস্যুতে হতো, অন্য বাকোটা ইস্যুতে হতো। ইতিহাস বলে এই পতন এভাবেই হয়। যেমন আমি আপনাকে বলি মনির, কিছু জিনিস শোনেন একটু। 10ই নভেম্বরে, এখানে যারা রাজনীতি করেন তারা আরো ভালো বলতে পারবেন, আমরা তখন ছাত্র রাজনীতি, তরুণ কর্মী, রাজপথে মিছিল করি, এবং 10ই নভেম্বরের আগে 5ই নভেম্বর থেকে 1987 থেকে আমরা স্লোগান দিয়েছি, 2 নেত্রী একসাথে, এরশাদ তোমার রক্ষা নাই। কারণ বিশিষ্ট সাংবাদিক ফয়েজ আহমেদ ফয়েজ ভাই তদানীন্তন 2 জনপ্রিয় নেত্রী শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়ার বৈঠক করিয়েছিল, তারা ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিয়েছিল, এবং 2 নেত্রী বলেছিল কাফনের কাপড় মুড়ি টুড়ি নিয়ে আসতে, এবং বিভিন্ন জেলা থেকে এসেছিল। এবং 10ই নভেম্বর কিন্তু ছিল খুব বড় একটা আন্দোলন। কিন্তু এরশাদ যখন টিকে গেল, তখন অনেকেই বলেছিল যে 2-4-10 বছর তোমরা এরশাদকে সরাতে পারবে না। তো পরে দেখা গেল 6ই ডিসেম্বরে বা তার আগে 27 নভেম্বরে মিলনের কিলিং এর মধ্য দিয়ে আন্দোলন তুঙ্গে উঠে গেল। 10ই নভেম্বরের চেয়ে কম আন্দোলনে এরশাদের পতন হলো, ধারাবাহিক আন্দোলন সত্ত্বেও। কাজেই কোনোটাই, মানে আমি বলছি এই কারণে যে কোনোটার কাউকে অবজ্ঞা করে কাজ করা যায় না। এখন আপনি যে দুঃখটা আমার রাজনৈতিক দলের প্রতি, ধরেন ইউনূস সাহেবদের সঙ্গে তো আমাদের কোনো সোশ্যাল কন্ট্রাক্ট নাই, রাজনৈতিক দলগুলোর সঙ্গে তো আমাদের সোশ্যাল কন্ট্রাক্ট। জ্যাক রুশো যেটা বলেছিল যে রাজনৈতিক দল বা নেতাদের সঙ্গে নাগরিকের কন্ট্রাক্ট কি থাকে, তুমি নির্বাচনের সময় একটা ম্যানিফেস্টো দাও, ম্যানিফেস্টো বলো আমি এই করব, নাগরিকরা মোটা দাগে বিশ্বাস করে, বা আফসারি ভাইয়ের মতো যারা বেশি ভালো লেখাপড়া করে তারা আরো গভীরভাবে পড়ে যে কোনো দলকে ভোট দেয়। আমরা যারা গতানুগতিকভাবে ভোট দিই, আমরা মোটা দাগে দেখি যে মূল কথা কি বলেছে। যেমন এখন একটা জিনিস আমার খুব বেদনা লাগে, আইন উপদেষ্টাও আপনার রাজাকারের যুদ্ধাপরাধে অভিযুক্ত আপনার কি নাম এটিএম আজহারের খালাসের পরে এর সঙ্গে আবার জুলাই আন্দোলনকে যুক্ত করে উনি কি মেসেজ দিতে চাইলো ডক্টর আসিফ নজরুল, আমার কাছে বোধগম্য না। কারণ এটা ফ্যাক্ট
আফসারি ভাই আপনার মনে আছে কিনা, বিচারের পদ্ধতি নিয়ে তর্ক থাকতে পারে, কিন্তু 2008-এ আওয়ামী লীগের ম্যানিফেস্টো ছিল তারা ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের বিচার করবে, এবং মতিউর রহমান নিজামী এবং আলী আহসান মুজাহিদ এই আন্দোলনটাকে আরো তুঙ্গে দিয়েছিল। মনির, এটা আপনারও জানা দরকার, আপনি নিশ্চয়ই জানেন, তবু স্মরণ করিয়ে দিই যে আলী আহসান মুজাহিদ 2008-এ মার্চ এপ্রিলের দিকে নির্বাচন কমিশন থেকে দেখা করে সিঁড়ির ওখানে নামার সময় সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে যুদ্ধ অপরাধী বিচার টিচার নিয়ে কি বলবেন। আলী আহসান মুজাহিদ খুব দম্ভ ভরে বলেছিল বাংলাদেশে কোনো যুদ্ধ অপরাধী নাই, আপনি ভিডিও দেখেন। এবং তার ওই উক্তি কিন্তু নতুন করে যুদ্ধ অপরাধীদের বিচারের আন্দোলনকে ত্বরান্বিত করেছিল। আমি এটা উদাহরণ দিচ্ছি এই কারণে যে বাংলাদেশের জনগণ কোনো দাম্ভিকতা পছন্দ করে না, হয়তো পারে না দেখে অনেক সময় সহ্য করে, সেই সহ্য 5 বছর 10 বছর 15 বছর 20 বছর, কিন্তু দাম্ভিকের পতন হয়। তো আমার যে দুঃখ যে আমাদের সঙ্গে তো ইউনূস সাহেবের কোনো ওইভাবে কন্ট্যাক্ট নেই, প্রথম সে কোনো রাষ্ট্র ক্ষমতায় গেল, কিন্তু আমাদের সঙ্গে তো আওয়ামী লীগ বিএনপি, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি, জাতীয় পার্টির সঙ্গে একবার দুইবার, মেইনলি আওয়ামী লীগ এবং বিএনপির সঙ্গে আমাদের প্রজন্মের বেশ কয়েকবার সোশ্যাল কন্ট্যাক্ট হয়েছে ভোট দেওয়া না দেওয়ার মধ্য দিয়ে। কিন্তু তারা যেটা আমাদেরকে সবচেয়ে হতাশ করেছে, কখনোই একটা বৈধ নির্বাচন পদ্ধতি দিতে পারেনি। অর্থাৎ 5 বছর পর পর অন্তত ন্যূনতম যে ভোটের রাজনীতি, নাগরিক অধিকার, মৌলিক অধিকার, মিডিয়ার স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, নেতাকে সমালোচনা করা তো অনেক দূরের শব্দ। অন্তত 5 বছর পর পর আমি রাজনীতিবিদদের কৈফিয়ত নিতে পারবো তুমি আমার জন্য কি করেছো। এইটা তো আমাদের দুইটি বড় দল এখন পর্যন্ত যারা ছিল, বা যারা বলে যে আওয়ামী লীগ পুনর্বাসিত, তাদের যার যার বিশ্বাসের ব্যাপার। আওয়ামী লীগের হয়তো সব মিলে 1.5 লাখ লোক বাইরে গেছে, বাকি সব লোক এখানে আছে, জেলে আর বাইরে বিভিন্ন জায়গায় আছে। কাজে কাউকে আপনি খাটো করে দেখার সুযোগ নেই। আপনি উন্নত রাজনীতি উপহার না দিতে পারলে আওয়ামী লীগকে আপনি প্রতিহত করতে পারবেন না। আপনি যদি আওয়ামী লীগের পথে হাঁটেন তাহলে কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দাঁড়িয়ে যাবে, কারণ এটি 76 বছরের রাজনৈতিক দল। আমি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগকে পছন্দ করি না, কিন্তু আওয়ামী লীগের সাংগঠনিক ভিত্তি এই কয়েক নেতার পালিয়ে যাওয়া জেলে শেষ হয়ে যায় না। এটাও আমাদের রাজনৈতিক নেতা কর্মীদের এবং অন্য দলের এবং আমাদের জনগণকেও স্মরণে রাখতে হবে। আপনি যদি উন্নত রাজনীতি উপহার না দিতে পারেন, আপনি যদি আওয়ামী লীগের চেয়ে ভালো ন্যূনতম ভালো কিছু না করতে পারেন, তাহলে কিন্তু মানুষ কম্পেয়ার করবে, এবং এই কম্পেয়ারটা মানুষ ন্যাচারালি করে। এটা মানুষের বেসিক ইনস্টিংক্ট, যে আগের আমলে আমি কি ছিলাম এখন কি। আমি আমার পিতা মুক্তিযোদ্ধা পিতার কাছে শুনেছি যুদ্ধের 1-1.5 বছর পরেই ইভেন শহীদ পরিবারের লোকরাও স্মরণ করেছে, তুলনা করেছে পাকিস্তান আমলে কি ছিলাম এখন কি পাচ্ছি। এখন আপনি যেটা ইউনূস সাহেবের নিরপেক্ষতার কথা বলছেন, এইটাতে একটা গভীর $1 মিলিয়ন কোশ্চেন। কখনো মনে হয় ইউনূস সাহেব এনসিপির সরকার, কখনো মনে হয় ইউনূস সাহেব জামাতের সরকার, আবার কখনো মনে হয় ইউনূস সাহেব বিএনপির সরকার। ইউনূস সাহেব ডক্টর হাবিবুর রহমান সাহেবের তত্ত্বাবধায়ক সরকারকে অনুসরণ করতে পারেনি, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের সরকারকে অনুসরণ করতে পারেনি, ওনার মতো এত আলোকিত ব্যক্তি। এবং এই যে আবেগে উঠে গিয়ে যৌথ বিবৃতি একটি রাজনৈতিক দলের সঙ্গে একটা সরকারের, এটা ইউনূস সাহেবের জন্য খুব বুমেরাং হবে। আমি মনে করি না, জনগণও এটা জানে, কেউ এটা অস্বীকার করার কিছু নাই। বাস্তবতা হচ্ছে বিএনপি, আওয়ামী লীগ থাকলেও বিএনপি অন্যতম বড় রাজনৈতিক দল, তার একটা বিশাল ভোট ব্যাংক আছে, ক্ষমতায় যাবে। আওয়ামী লীগ সহ ইলেকশন করলেও সে এবার জনগণের একটা ভালোবাসা আছে বিএনপির প্রতি, হয়তো কমেছে বেড়েছে নানা কারণে, সেটা পরে। বিএনপি অবশ্যই বাংলাদেশে আগামী নির্বাচনে জিতার সবচেয়ে উজ্জ্বলতম দল, কিন্তু তাই বলে বিএনপির সঙ্গে সরকার যৌথ বিবৃতি দেবে, তাহলে তার অন্য দলগুলোর আর কথা বলার সুযোগ থাকে না। যেখানে উনি জাতির উদ্দেশ্যে বলে গেলেন এপ্রিলে নির্বাচন দেবেন। আমি খুব ছোট মানুষ, হয়তো কোনোদিন এগুলো ক্ষমতায় যাওয়ার সুযোগই ঘটবে না, না ঘটুক, সাধারণভাবে থাকাই ভালো। কারণ বাংলাদেশে ক্ষমতার কলাপাতা পাশাপাশি অবস্থান করে, সঙ্গে জুতার মালা। তো সুতরাং আমরা সাধারণ আইনজীবী হিসাবে স্বাধীনভাবে কথাবার্তা বলে যাই, এটা একটা আরাম আছে। তো কিন্তু আমি যদি ইউনূস সাহেবদের জায়গায় থাকতাম বা ওনার অ্যাডভাইজার হতাম, তাহলে বলতাম যে তারেক রহমান সাহেবকে গভীর কৃতজ্ঞতা জানাতাম যে আপনার অত্যন্ত চমৎকার প্রস্তাব দিয়েছেন, বেগম জিয়া অনুরোধ করেছে, কিন্তু আমি যেহেতু জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে এসেছি, আমি আবার দেশে যাই, দেশে তো আপনার দলের সবাই আছে আপনি ছাড়াই, ওনাদের সঙ্গে আলাপ করলাম, অন্যদের সঙ্গে কথা বলে হয়তো ইলেকশন ফেব্রুয়ারি বললেও ভালো হতো। কিন্তু এখন তো ওনার না ফেব্রুয়ারিতে ইলেকশন করা সঠিক হবে, না এপ্রিলে করলে আবার মানুষ বলবে যে জামাত এনসিপির কথায়।
কাজী ইউনূস সাহেব একটা সূক্ষ্ম সুতার উপর দিয়ে হাঁটছেন, ওনার নিরপেক্ষতা প্রশ্নের মধ্যে পড়ে গেছে। বিশেষ করে 2টি সাংবিধানিক পদের সঙ্গে আমি শেষ করে দিচ্ছি, ওনার বৈঠক ওই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষতার প্রশ্নের মধ্যে ফেলে দিয়েছে। বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে রাষ্ট্রের প্রধান নির্বাহী প্রধান উপদেষ্টার বৈঠক পুরো নির্বাচন কমিশনকেই একটা বিশাল প্রশ্নের মধ্যে ফেলে দিয়েছে। আমি জানি না ওনারা ইচ্ছা করে নির্বাচনকে প্রলম্বিত করার জন্য করছে নাকি গুড ফেইথে ভালো বুঝে গিয়ে করছে, কিন্তু জনগণ এগুলো নিয়ে প্রশ্ন করছে। আর যে বিষয়টি আপনি বোধহয় আরেকটা বিষয়, আজকে হয়তো সময় পাওয়া যাবে না, আমার একটা মনে গভীর প্রশ্ন, আমার অন্য সহ অগ্রজ আলোচকরা যাদের বিশেষ করে আক্তার ভাই দীর্ঘ অভিজ্ঞতা আছে মুক্তিযুদ্ধ থেকে আজ অবধি, আফসারি ভাইও সেনাবাহিনীর ব্রিলিয়ান্ট অফিসার ছিলেন যতটুকু জানি, এখন যে আইন শৃঙ্খলার অবস্থা, এখানে একসঙ্গে 300 আসন দূরের কথা, 3-4টা সিটি কর্পোরেশন নির্বাচন এই সরকার সঠিকভাবে করতে পারবে কিনা, এইটা আমার মনে প্রশ্ন জাগে। যদি করতে পারে আমার চেয়ে খুশি ব্যক্তি পৃথিবীতে আর কেউ হবে না। কিন্তু বর্তমানে যে কার্যক্রম, পুলিশের যে নিষ্ক্রিয়তা এবং এই যে মব জাস্টিস বা হৈহুল্লোড়ের জাস্টিসের যে জাস্টিস বলবো না, হৈহুল্লোড় করার যে প্রবণতা, এবং এইটাকে যেভাবে মাঝে মাঝে রাষ্ট্র থেকে উৎসাহ দেওয়া হচ্ছে বা হয়েছে অতীতে, এইটা আজকে অনেকগুলো প্রশ্নের সৃষ্টি করছে। এগুলোর উত্তর ইউনূস সাহেবকে দিতে হবে, উনি সরকারে আছেন। ধন্যবাদ।